গুড ইভিনিং বন্ধুরা, ভালো আছো তো? আমার একটু শরীরটা খারাপ করেছে, কান আর গলা একটু ব্যথা আছে বৃষ্টিতে ভিজে। আমার শহর জলে টইটুম্বুর। অ্যাট ইভেন যেখানেই যাচ্ছি মোটামুটি হাঁটুর তলা অব্দি জল আছেই। এইসব জল বৃষ্টিতে সবার ভীষণ শরীর খারাপ করছে, তাই তোমরা কিন্তু খুব কেয়ারফুল থেকো, ওকে? তো আর সময় না নষ্ট করে আমরা এগোই আজকে আমাদের তৃতীয় পর্ব, ভুল প্ল্যাটফর্মের দিকে। তো আমরা এই পর্যন্ত দেখলাম যে নদী বাড়ি ফেরার পর তার বাবা পরিমলবাবু তাকে যাচ্ছে তাই ভাবে, অপমান বলবো না, কিন্তু একটু রুক্ষ ভাষাতেই তার ভবিষ্যৎ সম্পর্কে বলে দিলেন যে সাম্য তার উপযুক্ত নয়। আর অন্যদিকে আমরা আশুতোষকে দেখলাম বাড়িতে ফিরে একটা অন্য পৃথিবীতে সে বসবাস করছে, অনেকটা হ্যালুসিনেট করে ফেলেছে চারপাশটা নদীকে জড়িয়ে। তো এই পর্যন্ত আমরা দেখলাম যে পরের দিন রবিবার। এবার এগোনো যাক আজকের পর্বে। পরের দিন 5টা, প্রায় ভোর। নদী সারা রাতি ঘুমোয়নি, ওই 1 ঘন্টা হয়তো চোখটা কোনোভাবে লেগে গিয়েছিল। নদী উঠে বসলো বিছানাতে। কালকে সব কথা নদীর মনে পড়ে যাচ্ছে, বাবার কথা, সাম্যের কথা, সব কিছু। এই সব কিছুর মাঝখানে নদী এটা বুঝতে চেষ্টা করলো তার ঠিক কী করা দরকার, কারণ বাবা তাকে অনন্তকাল সময় দেবেন না, কেউ হয়তো দেয়ও না। আর অন্যদিকে সাম্য কোনোভাবেই কোনো কিনারা করতে চাইছে না, নট ইভেন বাবা মার সাথে দেখাটাও না তার। কি করবে বুঝতে না পেরে সে প্রায় মন শক্ত করেই ভেবে ফেলল যে আজ সে সাম্যের বাড়িতে নিজেই যাবে। হয়তো কথাটা একটু অন্যরকম, যে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে, নিজের বিয়ের কথা, নিজের সম্পর্কের কথা জানাতে সে নিজেই চলে যাবে, এটা একটু অন্যরকম লাগলেও আমাদের নদী দিদির কাছে কিন্তু কোনো রাস্তা অবশিষ্ট ছিল না, কারণ সাম্য কোনোভাবে কোঅপারেট করছিল না তাকে। তো সে ফোন করলো তার বান্ধবীকে। অত ভোরে ফোনটা দেখে তার বান্ধবী একটু তো টেনসড হয়েই যাবে। তো ধরপড়ি উঠে বসে ফোনটা ধরেই একরাশ প্রশ্ন, কি হয়েছে নদী? বাবাকে কিছু বললো তোকে? ওসব ভাবিস না, কাকু তোকে ভীষণ ভালোবাসে, তুই কাকুর একটা মাত্র মেয়ে বাবু, তুই অত রাগ করিস না, লক্ষ্মী মা আমার। আচ্ছা আর একটু সকালটা বাড়তে দে, আমি চলে আসবো, আমি তোর বাড়িতে চলে আসবো, তোর কোনো টেনশন নেই, বাস তুই শান্ত থাক, লক্ষ্মী মা আমার। নদী খুব স্থির গলায় বলল, আমি সেজন্য কিন্তু তোকে ফোন করিনি। তাহলে এত সকালে ফোন করেছিস আর বলছিস, কি হয়েছে নদী? আমাকে বল তো ভালো করে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আজকে, কাউকে তো বলা দরকার, তাই আমার মনে হলো তুই আমার বেস্টি, তোকেই বলি। কি হয়েছে নদী? শোন, আজকে আমি সকাল 8টায় এখান থেকে বেরোবো, বেরিয়ে সোজা কালীঘাট, আর সেখান থেকেই সাম্যের দেওয়া ঠিকানা নিয়ে রেখেছি বহু আগে, তার বাড়ি যাব। খানিকটা হকচকিয়ে নদীর বান্ধবী বলল, কি বললি? তুই নিজে ওদের বাড়ি চলে যাবি? হ্যাঁ, আমি ওদের বাড়ি যাব। কেন, কোনো সংবিধানে লেখা আছে নাকি যে শুধু ছেলেরাই একটা মেয়ের সম্বন্ধের নিয়ে তার বাড়িতে আসবে, তার বাবা মার কাছে আসবে, কনভিন্স করবে, ইত্যাদি আদি? নেই তো কোনো সংবিধানে লেখা। না হয় আমি প্রথম আমার বেবি স্টেপটা ফেললাম, তাতে ক্ষতি কোথায়? ক্ষতি না নদী, কোনো কিছুতেই ক্ষতি না, কিন্তু এখানে একটা ব্যক্তি সম্মানের প্রশ্ন উঠছে। তুই শেষটা না করে ওদের বাড়িতে চলে যাবি, নিজেকে ছোট করে এই বাড়িতে পা রেখে দিবি? কি না তুই ওকে ভালোবাসিস, ওকে বিয়ে করতে চাস, তারপর ওর বাবা মা, বাড়ির বাকি সদস্যরা কেমন তুই তো কিছুই জানিস না। আমার জানার দরকার নেই, 1000টা কিনারা হওয়া খুব দরকার, ভীষণ প্রয়োজন। আর আমি চিন্তা করতে পারছি না রে, আমি একদম ভাবতে পারছি না, আমার মাথা নিচ্ছে না, বিশ্বাস কর। বাবার কাছ থেকে আমি বারবার সময় চাইতে পারি না, আর এইভাবে হয় না রে, একটা না একটা তো পথ আমায় খুঁজতে হবে। তুই বল, আমার জায়গায় যদি তুই থাকতিস তুই কি করতিস? বল কি করতিস? বেশ নিস্তব্ধতা দুজনের মধ্যে কাজ করে।
নদীর বান্ধবী এবার একটা লম্বা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোর অবস্থাটা আমি বুঝতে পারছি রে নদী। তোর আইডিয়াটা খুব একটা সাই না দিতে পারলেও যে অন্য রাস্তা পাচ্ছিস না সেটা আমি বুঝে গেলাম। ঠিক আছে, তুই যা, তারপর যেটা হবে হবে, দেখা যাবে। হ্যাঁ রে, আমার আর কোনো রাস্তা নেই, আমি আজকে যাবই। আর আমি যে যাচ্ছি সেটা আমি আমার বাড়িতে জানিয়েই যাব। কোনো মিথ্যাচারিতার জায়গায় আমি নিজেকে আর রাখতে চাই না। ওকে 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 ওকে, কাম ডাউন। এত উত্তেজিত হলে কিন্তু সবটাই ঘেটে যাবে নদী, তুই একটু শান্ত হ। আচ্ছা, তুই কটা বেরোবি বলতো? 8টা। ওকে, আমি শ্রীরামপুর স্টেশনে থাকবো, আমি তোর সাথে যাব না। এই লড়াইটা আমার, আমি একাই লড়বো, তোকে যেতে হবে না। চুপ করে যা তুই। বেস্ট ফ্রেন্ড বলিস আবার, এত বড় বড় কথা কোথা থেকে আসে রে নদী তোর? তোর বাবা কিন্তু একটা কথা ঠিকই বলেছে, তুই বড্ড পেকেছিস আজকাল। থাম। হুম, একা লড়াই, একা জিতবো, একা লড়বো, অনেক হয়েছে। এটা প্রেম না বলি কেকেআরের মাঠে খেলা? করবো লড়বো জিতবো রে? চুপ কর তো, ছাড়। তোর ট্রেন কটায়, ভালো করে ট্রেনটা দেখে দেখ। এই বলে নদী নিজের অ্যাপটা ফোনের খুলে দেখলো যে 8টা 10-এর একটা ট্রেন আছে, সে সেটাই যেতে চায়। বেশ, তার বান্ধবী সচল জানালো, ঠিক আছে, আমি বাড়ি থেকে বেরোনোর সময় তোকে একটা ফোন করব 7:30টায়। ফোনটা রিসিভ করিস, আমি টিকিট কেটে দাঁড়াবো, তুই চলে আসিস। বুঝতে পেরেছিস? তারপরেরটা তারপর দেখা যাবে। ঠিক আছে, রাখ। এই বলে নদী ফোনটা রেখে দিল। মোটামুটি ঘড়িতে তখন 6টা। নদীর মা এলেন, এসে দেখলেন নদী ততক্ষণে ফ্রেশ হয়ে গেছে। বললো, কি ব্যাপার, এত সকালে তো উঠে পড়েছিস, আবার ফ্রেশ হয়ে নিলি চান ঠান করে? কি হয়েছে রে, শরীরটা কি তোর খারাপ লাগছিল? না মা, শরীর আমার খারাপ লাগছে না। শরীর আর কোথায়, সব তো শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। নদী প্লিজ, বাবার কথা ওভাবে মনে নিতে নেই। তোর বাবার জায়গায় যে কেউ থাকলেই এই জিনিসটা করবে। তুই শান্ত হয়ে বস। না মা, আমি বাবার কাছ থেকে সময় নিয়েছি খানিকটা, কিন্তু সেই সময়টা অনন্তকাল হতে পারে না। হয় আমি সাম্যকে বিয়ে করব, ওর সাথে সুখী হব, আদারওয়াইজ 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 কি জানি না মা, আদারওয়াইজ কি, কিন্তু আমাকে চেষ্টা তো করতে হবে। চেষ্টা? তো চেষ্টাটা কিরম? আমি সাম্যদের বাড়ি যাব আজকে। এই কথা শোনার পরই নদীর মা রীতিমতো বিছানা থেকে লাফ কেটে উঠে দাঁড়িয়ে বলল, কি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা জানতে পারলে তোকে আর আস্ত রাখবে না। না নদী, এরকম করে না বাবা, এরকম করে না। আচ্ছা, আমি ফোনে কথা বলি কেন মা, তুমি ফোনে কথা বলবে? আমি কি তোমাকে জিজ্ঞেস করে ওর সাথে সম্পর্কে জড়িয়েছিলাম? না তো। কিন্তু সম্পর্কটাকে পারফর্মিংলি নিয়ে যেতে হলে তোমাদের দরকার হবে। তো যখন আমি শুরুটা তোমাদের দিয়ে করিনি, তাহলে শেষটাও নিশ্চয়ই নয়, মধ্যেটাও নয়। তো এইসব কথা বলে আর কথা বাড়ানোর কোনো দরকার নেই মা, প্লিজ স্টপ ইট নাও। আমি আজকে ওদের বাড়িতে যাব, হয় এই সম্পর্কটা থাকবে না থাকবে না, কিন্তু এই দোটানার মধ্যে আমি আর পারছি না, একদম পারছি না গো। বাবাকে আমি খুব ভালোবাসি মা, হয়তো কিছুটা তোমার থেকেও বেশি, কিন্তু বাবা আজকাল আমার থেকে এইভাবে দূরে সরে যাচ্ছে শুধু আমার সম্পর্কটার জন্য। মা, আমি আমি কি ভালোবেসে এত ভুল করে ফেললাম? এই বলেই নদী প্রচণ্ড কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল আবার। নদীর মা জড়িয়ে ধরে বলল, না মা না, ভালোবাসা কোনোদিন ভুল হয় না, শুধু ভালোবাসার মানুষটা হয়তো ভুল হয়। ঠিক সময় ঠিক মানুষের সাথে হয়তো আমাদের দেখা হয় না, ঠিক সময়টা হয়, কিন্তু ভুল মানুষগুলো আমাদের জীবনে চলে আসে। ঠিক আছে, তুই আর যেতে চাইছিস তো, কিন্তু যা, কিন্তু একা যাস না। তোর বন্ধু এইটুকু বলেই ছিল কি নদী চট করে মার হাতটা চেপে ধরে বলল, মা, তমালি আছে, আমি ওকেই সাথে করে নিয়ে যাচ্ছি। যাক, ও থাকলে আমার এতটা চিন্তা নেই। আর যাই হোক, যে অবস্থাই হোক, ভেঙে টুকরো হয়ে গেলেও তোকে ঠিক জড়ো করে আমার কাছ অবধিও পৌঁছে দেবেই দেবে। আমি একদিক থেকে নিশ্চিন্ত। কখন বেরোবি?
7:30। ঠিক আছে, তুই কিছু খেয়ে নে। আয় না মা, আমার গলা দিয়ে কিছু নাববে না গো। জানি নাববে না, কিন্তু আমি বলছি সেটাই যথেষ্ট কারণ। তুই খেয়ে যা। এই বলে নদীর মা উঠে গেলেন বিছানা থেকে। নদী তড়ি ঘড়ি নিজেকে একটু সামলে নিয়ে ওয়ার্ড্রপটা খুলে একটা বেবি পিঙ্ক কালারের চুড়িদার বার করলো, আর সেটা সে জিন্সের সাথেই পরে নিল। ওপরের কামিজটা, সালোয়ারটা ইউজ করলো না, কারণ বাইরে বৃষ্টি আছে, এটা ওটা আছে, এত লাইট একটা কালার দরকার নেই, জিন্সটা গুটিয়ে নেওয়া যাবে। এই বলে সে ওটাই পরে নিয়ে হালকা মেকআপ দিয়ে রেডি হয়ে গেল। এরপর নদীর মা এসে নিজের মেয়ের জন্য একটা ছোট ডিম সেদ্ধ, একটা রুটি, একটু তরকারি কোনো রকমে মেয়েকে মুখে গুঁজে দিল। দিয়ে নদী তড়িঘড়ি মাকে জড়িয়ে ধরে বলল, মা আমি জানি না আজকে কি হবে, কিন্তু তোমরা আমায় ছেড়ে যেও না, আমি ভুল নই। নদীর মা জোরে চেপে মেয়েকে জড়িয়ে ধরে বলল, তুই তো মা নয়, মা হলে বুঝবি সন্তানের ডিপ্রেশনটাও মাদের ডিপ্রেসড করে তোলে, তারাও ডিপ্রেসিভ মোডে চলে যায়। তুই খুশি হলে আমিও খুশি হব, তাই তোকে ছেড়ে যাওয়াটা অনেক দূরের কথা। তুক্কা তুক্কা যা। এই বলেই নদী তড়ি ঘড়ি একটা টোটো ডেকে ওতে চেপে পড়লো, আর সঙ্গে সঙ্গে ফোন করলো তমালিকে। তমালি ততক্ষণে শ্রীরামপুর স্টেশনের টিকিট কাউন্টারের লম্বা লাইনে। রবিবার, ভিড়টা একটু অন্য দিনের থেকে অন্যরকম, সব এদিক ওদিক যাওয়ার লোক আর কি, রোজকার যাত্রী নেই। তো টিকিট কাউন্টারে দাঁড়িয়ে ফোনটা ধরে বললো, হ্যাঁ হ্যাঁ আমি টিকিট কাউন্টারে, তুই কতদূর? এই 10 মিনিটে পৌঁছচ্ছি রে। ঠিক আছে ঠিক আছে, বৃষ্টি পড়ছে, সাবধানে আসিস। যা গুড়ি গুড়ি বৃষ্টি, স্টেশনের চত্বরটা বেশ পিছল হয়ে আছে। না না, আমি আমি দেখে আসছি, তুই 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 টিকিটটা কেটে না 1 নম্বর প্ল্যাটফর্মে উঠতো। হ্যাঁ হ্যাঁ বাবা আমি উঠছি, তুই সাবধানে আয়, আমি ঠিক উঠে যাব। এই বলে নদী ফোনটা কাটলো। এরপর আমরা যা দেখবো সেটা একটু অদ্ভুতই দেখবো, তাও কন্টিনিউ করি। এরপর টিকিট কেটে তারা মোটামুটি হাওড়া, হাওড়া থেকে কালীঘাট, এদিক ওদিক জিজ্ঞেস করতে 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 তারা পৌঁছালো সাম্যের বাড়ির সামনে। বেশ ধূপ দুরস্ত বাড়ি, বড় সড়ো পরীক্ষা ঘেরা, বাইরে গ্যারেজ, গ্যারেজে 2টো গাড়ি। গাড়িটা দেখেই নদী চিনতে পেরে গেল, হ্যাঁ এই গাড়িটা নিয়েই তো সে নদীর সঙ্গে দেখা করতে আসে, এদিক ওদিক যায়। ঠিক জায়গায় এসেছি। কলিং বেল টিপতেই একজন বয়স্ক ভদ্রলোক বেরিয়ে এসে বললেন, আপনাদের তো ঠিক চিনলাম না, কাকে খুঁজছেন বলুন তো? আচ্ছা এটা কি সাম্যের বাড়ি? বলে কাগজে লেখা অ্যাড্রেসটা দেখিয়ে বললেন যে, এটা কি এই ঠিকানাই তো কাকু? হ্যাঁ এই ঠিকানা, কিন্তু তোমরা কারা বলো তো? সাম্যের বন্ধু হই আমরা, অনেকদিন দেখা হয়নি তো, কলেজ ফ্রেন্ড। তা সাম্য আছে তো? হ্যাঁ সাম্য আছে। আচ্ছা তোমরা একটু দাঁড়াও, আমি একটু গিন্নিমার সাথে কথা বলে তোমাদের আসতে বলছি। হ্যাঁ হ্যাঁ যান যান যান, তাড়াতাড়ি যান। এই বলে তমালি খানিকটা এগিয়ে বলল, বাবা গিন্নিমাটা কে রে? ওই সাম্যের মা হতে পারে। এই বলে নদী চুপ করে দাঁড়িয়ে রইল একটা সাইডে গেটের। একটু পরেই একজন ভদ্র মহিলা, অনেকটা সাম্যের মতোই মুখের আদল, একটু জিজ্ঞাসু চোখ, হালকা হাসি, বাঁকা চাউনি দিয়ে আপাদ মস্তক তমালি আর নদীকে দেখার পর বলল, আচ্ছা তোমরা ঠিক সাম্যের কেমন বন্ধু? একটা মেয়ে যেভাবে একটা ছেলের বন্ধু হয় কাকিমা, আমরা সেরমই বন্ধু। তমালির এই কথায় সাম্যের মা একটু হেসে ফেললে বলল, বুঝেছি বুঝেছি, আর এগোতে হবে না, প্লিজ কাম ইনসাইড। বলে ওদের দুজনকে নিয়ে গিয়ে বসালো বসার ঘরে। বড়লোকিয়ানা চতুর্দিকেই প্রায় ছলকে পড়ছে। বোঝা যাচ্ছে যে বাড়ির টাকা কড়ি আর বুৎপত্তির ঊর্ধ্ব অনেক দিনই, হঠাৎ ভুঁইফোড় বড়লোকেরা নয়। যাই হোক, এরপর
বসতে দিয়ে এক গ্লাস জল আর 4টে মিষ্টি প্লেট দুজনের সামনে রেখে ভদ্রমহিলা বললেন, নমস্কার, আমি সাম্যের মা হই। দুজন উঠে গিয়ে নদী আর নদীর বান্ধবী তার পা ধরে নমস্কার করে বললেন, নমস্কার, আমার নাম নদী। আর তমালি বললে, আমি নদীর বন্ধু হই, ওর বেস্ট ফ্রেন্ড। বললো, আচ্ছা বসো, বলো কেমন আছো তোমরা? হ্যাঁ আছি কাকিমা, ঠিকই আছি। ঠিক আছি? শুধু ঠিক আছি? এইটুকুটুকু তো ছোট্ট ছোট্ট বয়স তোমাদের, তা তোমরা কি করো? তমালি বলল, আমি একটা হসপিটালে নিউট্রিশিয়ানের কাজ করি। আর নদী সরাসরি নিজের অফিসের আই কার্ডটা দেখিয়ে বলল, এই যে আমি এখানের রিপ্রেজেন্টেটিভ। বললো, বাহ, খুব সুন্দর। দেখো তো, এইটুকু ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়ে কত ভালো চাকরি পেয়ে গেছে, নিজের পায়ে দাঁড়াতে চেষ্টা করছো, এর থেকে ভালো আর কি হতে পারে? যাক, সাম্যর তাহলে চারপাশের পরিধিটা ভালোই, খারাপ নয় কেউ। চুপ করে রইল নদী আর তমালি। খানিকক্ষণ পর সাম্যের মা বলল, তোমরা যে আসবে সাম্য জানতো? কাল রাতেও তো কিছু সে জানায়নি। না কাকিমা, সে তো আমাদের কোনোদিন এই বাড়িতে আসতে বলে না, আমরাই প্রায় একরকম গায়ে পড়ে এলাম দেখতে ওর বাড়ি, ওর বাড়ির লোকজন। সাম্যের মা খানিকক্ষণ চুপ করে থাকার পর বলল, হঠাৎ এইভাবে কেন বলছো নদী? কোনো অসুবিধা হয়েছে বুঝি তোমাদের? না, অসুবিধা না কাকিমা। আর ভনিতা বেশিক্ষণ না বাড়িয়ে আমি নিজেই সরাসরি আপনাকে কিছু কথা জানাতে চাই। কি হয়েছে বলো তো? আমি তো কিছু বুঝতে পারছি না, তোমাদের এরকম চিন্তিত লাগছে। নদী, কাছে এসো আমার। কি হয়েছে? কাকিমা, আমি যে কথাগুলো বলতে চাচ্ছি, এরপর হয়তো আপনি আমায় কি ভাববেন আমি জানি না, তবে নেহাত নিরুপায় হয়েই কথাগুলো আমি আপনাকে বলছি। সাম্যের মা চুপচাপ খানিকক্ষণ নদীকে মেপে নিলেন চোখ দিয়ে। বললেন, আমার ভাবা না ভাবার সাথে তো কোনো কিছু ঘটনা পাল্টে যাবে না নদী, তাই না? তার চেয়ে এই বরং ভালো যে কি সমস্যা হয়েছে বা তুমি কি জানাতে চাও, আমার সরাসরি তুমি বলো, কোনো অসুবিধে নেই, তুমি বলতে পারো। কাকিমা, আমাদের 3 বছরের সম্পর্ক। আমি সাম্যকে ভালোবাসি, আমি চাইও আমাকে বিয়ে করুক। এই কটা কথা বলার পর নদী যেন কেমন হাঁপিয়ে শরীরটা ছেড়ে দিয়ে সোফায় এলিয়ে গেল। সাম্যের মা নিষ্পলক দৃষ্টিতে নদীর দিকে তাকিয়ে থেকে বললেন, সাম্য তোমায় বিয়ে করবে বলেছে? না। না? আর এরকম একটা নিঃশর্ত সম্পর্কে তুমি নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে আটকে গেলে? আমি যতদূর আমার ছেলেকে চিনি, সে তো কোনো সম্পর্ক বোঝেই না। টাইম পাস বলবো না, কিন্তু কোনো একটা সম্পর্কে টিকে থেকে যে জন্ম জন্মান্তর কাটানো যায়, সেই ইমোশনটার গুরুত্ব সে বোঝে না। তাই চিন্তা করছি, তুমি এরম একটা মানুষের একটা 3টে বছর কাটিয়ে দিলে, আমরা কিছু জানলামও না। দীর্ঘশ্বাস ফেলে নদী এবার একটু উঠে বসলো। বসে সাম্যের মায়ের হাতের উপর হাত রেখে বলল, কাকিমা, আমি কি করব বলতে পারেন? বাবা মা বিয়ে দিতে চাইছে, সাম্য বিয়ে করতে চাইছে না, কিছু বুঝতে পারছি না। আমি আমি কেমন একটা নিরুপায় হয়েই আজ এই রাস্তাটা বেছে নিলাম। না না না, তুমি যা করেছো, তোমার জায়গায় যে কেউ থাকলেই হয়তো সেই কথাই বলতো, সেই কাজই করতো। এর চেয়ে খারাপ কিছু রাস্তা বাছনি, এটাই তো কপাল। শান্ত হয়ে যাও নদী। সাম্যের মা হিসেবে সাম্যের কোনো আমি গুড সার্টিফিকেট তোমায় দিতে পারছি না। হয়তো খুব ব্রেনি, খুব ভালো ছেলে, নেশা করে না, সব ঠিক আছে, কিন্তু সম্পর্ক আর তার রসায়নের ক্ষেত্রে ও যে কতটা অপারক মানুষ, সে আমার থেকে ভালো কেউ জানে না। যাকে, চলো সাম্যের ঘরে নিয়ে যাই, তাকে সানডে সারপ্রাইজ দিই, চলো। এই বলে তমালি আর নদীকে নিয়ে দোতলার ওপরের একটা সুসজ্জিত ঘরের দরজা ঠেলে
ভেতরে ঢুকতেই সাম্য ভীষণ শান্তিতে ঘুমিয়ে আছে বিছানার মধ্যিখানে, আর ঘরটা যেন হিমায়নের নিচে নেমে গেছে। এসিটা এত ঠান্ডা যে নদী ভেতরে থেকে বলে ফেলে, উফ কি ঠান্ডা কাকিমা ঘরটা, মেঝেটা পর্যন্ত কুলফি হয়ে রয়েছে। সেই জন্যই তো বললাম ওর দ্বারা কিছু হবে না। সম্পর্কের উষ্ণতাও যে প্রয়োজন মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা সাম্য মনে হয় বোঝে না। ওর কাছে সবটাই এয়ার কুলিং সিস্টেমের মতন। যাই হোক, দাঁড়াও। এই বলে সাম্যের মা এগিয়ে গেলেন সাম্যের দিকে, মাথায় হাত দিয়ে হাত বুলিয়ে দুবার বললেন, সাম্য, এই সাম্য। সাম্য একটু নড়ে চড়ে পাশ ফিরে শুয়ে পড়ল, কিন্তু ঘুম ভাঙল না। তারপর সাম্য পাশে বসে তার মা একটু কাঁদটা ঝাঁকিয়ে বলল, সাম্য, অনেকটা বেলা হয়েছে, এবার চোখ চেয়ে দেখ তোর জন্য কে এসছে। কে মা? উফ, ভালো লাগে না, সারাটা সপ্তাহ ওই ইঞ্জিনের পেছনে কাজ করছি, আবার আজকে কে আসবে? আমার কেউ নেই, আমি কাউকে আসতে বলিনি। তুই আসতে না বললেই যে কেউ আসবে না এমন তো কোথাও লেখা নেই না, আসতেই পারে। তুই যাস, তারা আসবে না? আমি কারোর বাড়ি যাই না মা, প্লিজ যাও, প্লিজ যাও, যাও যাও যাও, এখান থেকে যাও। এই বলে সাম্য তার মাকে একটু ঠেলে সরিয়ে দিতে চেষ্টা করলো। তখন সাম্যর মা আর কোনো পথ না পেয়ে পাশে রাখা গ্লাসের জল নিয়ে একটু ছিটিয়ে মুখে দিতে ধরপুড়িয়ে সাম্য উঠে বসে মার দিকে তাকিয়ে বলছে, মা, হোয়াট দ্য হেল, এগুলো এইগুলো কে করে? হ্যাঁ, এগুলো কে করে? তুমি আমাকে জল ছেড়ে দিচ্ছ? তোর মাথাটা খারাপ নাকি? কি হয়েছে তোমার আজকে? তুমি তো জানো উইকেন্ডে ঘুমাই একটু বেলা অবধি, আর হঠাৎ তুমি মুখে জল ছিটিয়ে দিচ্ছ। শুধু জলটা ছিটিয়েছি সাম্য তোমার মুখে, কিছুক্ষণ পর তুমি মহাসমুদ্রের জলে ডুবতে চলেছ। একটু সামনের দিকে তাকাও। এই বলে মাথাটা ঘুরিয়ে সামনের দিকে দিতেই সাম্যর চোখ ছানা বড়া। হ্যাঁ, এখানে তো তোমরা? কি হলো সাম্য, তোতলে গেলি মনে হচ্ছে? সাম্যের মা সামনের দিকে তাকিয়ে খানিকটা তীর্যক দৃষ্টিতে বলল, চিনতে পারছিস না? ওরা যে বললো তুই নাকি ওদের বিশেষ পরিচিত। সাম্য চুপ করে খানিক্ষণ থাকার পর আর কোনো কথা না বলে নদীকে বলল, বসো। বলে বিছানায় বসিয়ে মাকে বলল, মা তুমিও বসো। বসে সাম্য নদীর দিকে তাকিয়ে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি আমায় না জানিয়ে বাড়িতে চলে এলে যে? হঠাৎ এইভাবে আসতে গেলে কেন? না, আমি বলছি না তুমি এসো না, কিন্তু এভাবে হট করে এত সকালে? আমার কোনো রাস্তা নেই। কাল রাতে বাবা আমাকে সময় বেঁধে দিয়েছে সাম্য, তাই আমি তোমার সাথে কথা বলতে এসেছি। আর কোনো না কোনো কারণে তো এইসব বাবা মার সামনে বলেই ভালো, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই করেছো, যা কথা হবে বাবা মার সামনে বলেই ভালো। তা বলো, কি বলতে চাও তুমি? সাম্য, আমি আর কোনো কথাই বলতে চাই না। বাবা পায়ের ডেডলাইন দিয়ে দিয়েছে। আমি জানতে চাই তুমি আমার বিয়েটা কবে করছো? বিয়ে? তো বিয়েটা তুমি কি জন্য করতে চাইছো? আমার সম্পত্তি, টাকা, নাম, কিসের জন্য? সাম্য প্লিজ, এসব কথা কেন বলছো তুমি? 3 বছর তোমার ক টাকা নিয়ে ধ্বংস করেছি আমি? তোমার কোন বিলাসিতার শয্যা সঙ্গী হয়েছি তোমার? কোনো দিন নয়। তাহলে এইসব কথার মানেটা কি? তোমরা মেয়েরা সব কথাটাই উল্টোভাবে ভাবো। আমি সেটা কিন্তু বলিনি তোমায়। নদী, তুমি খুব ভালো মেয়ে। আমি 3 বছর তোমার সাথে সম্পর্কে আছি, সেটা তো অস্বীকার করবার জায়গাই নেই। তাহলে তাহলে বিয়ের কথা বলতে এসব বলছো কেন? আমি আমি তোমার অন্য কথা বোঝাতে চাইছি নদী। আমার সাথে বিয়ে হলে একটা রিল্যাক্সেবল লাইফ হবে। তুমি কি সেটার জন্য বিয়ে করতে চাইছো? আমি সেটাই তোমায় বলেছি, তুমি এইভাবে কেন ভাবছো? তুমি কি বলতে চাইছো বলো তো সাম্য? আমি তোমার কোনো কথা আজকাল বুঝতে পারছি না। শোন, আমি একটা সম্পর্কে গোটা জীবন কাটিয়ে দেবো, আমার মনে হয় না সেই যোগ্যতা আমার আছে। আমি টিকতে পারবো না, আমার বদ্ধ লাগবে নদী। তাই আমি তোমায় এটাই বলতে পারি, তুমি যদি ভীষণ চাপ দাও, ঠিক আছে, আমি বিয়ে করে নিচ্ছি তোমার সাথে, কোনো অসুবিধা নেই আমার। 3 বছর সম্পর্ক, বিয়ে না করার তো কিছু নেই।
কিন্তু 1টা বছর বাদে যে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে না এমন কথা আমি দিতে পারছি না। এই কথা শেষ হতেই নদী স্তব্ধ হয়ে গেল। আর অন্যদিকে সাম্যের মা সোজা উঠে দাঁড়িয়ে বলে, কি বললি তুই? ডিভোর্স? হ্যাঁ মা, এটা তোমাদের সময় নয়, এটা আমার সময়। আর আমি মানসিকতাটা আমি নিজে জানি। তাই ভেরি সরি টু সে ইউ মা, যে আমি সম্পর্কটা 1 বছর পর্যন্ত লঙ্গার করতে পারবো কিনা আমি জানি না। তাই এই কথাটাও আগে ভাগেই জেনে নিই, যাতে আমার ছাড়তে ওর কোনো অসুবিধা হয়। তাই তাই আমি কথাটা বলেছি। সাম্যের এই কথাগুলো বলতে কোনো অসুবিধে হলো না, কিন্তু নদী কেমন ভেতর থেকে স্তব্ধ হয়ে গেল। তোমার কি তাহলে এটাই শেষ কথা? নদী, 3টে বছরে আমি এমন কোনো কথা বলিনি যাতে প্রমাণ হয় যে আমি বলেছি যে আমি তোমায় বিয়ে করতে চাই। তুমি বলেছো আমায় ভালোবাসি, আমিও বলেছি ঠিক আছে, আমরা একসাথে থাকতেই পারি। তার মানে কি এটা বলা যে আমি তোমায় বিয়েও করতে চাই, বিয়ে করে একসাথে বছরকে বছর, মাসকে মাস, সারা জীবন কাটিয়ে দেবো? এটা তো বলিনি আমি একবারও। তাহলে না, তাহলে এটাই তোমার ফাইনাল ডিসিশন, তাই তো? হ্যাঁ নদী, আমি তোমায় ঠকাতে চাই না, আমি যা তাই, সেটা আমি প্রথম থেকেই। ঠিক আছে, চলি কাকিমা। না, চলি মানে? কি চলি? তুমি চলে যাবে কেন? নদীর বাবাকে আসতে দাও, তোমরা একসাথে কথা বলো। মা, বাবা আসুক আর কাকা আসুক, বিষয়টা কিন্তু একই থাকবে। লাইফটা আমার, আর আমার সিদ্ধান্তটাই কিন্তু আসল। আমি যদি নদীর সাথে নাই থাকি তাহলে তোমরা থেকে কি করবে ওর সাথে? তাই আগে ভাগে সত্যিটা বুঝে নিয়ে ও যদি এগোতে চাই এগোক, আমার কোনো অসুবিধে নেই। বিয়ের দিন ঠিক করো, বাবা আমার সাথে গিয়ে কথা বলে আসো, কিন্তু কথা কিন্তু একটাই, আমি কথা দিতে পারলাম না যে 1 বছর পর আমি ডিভোর্স দেব না। সরি। আর কোনো কথা শোনার মতন অবস্থায় নদী ছিল না। ছিটকে বেরিয়ে চলে গিয়েছিল সেই ঘর থেকে। কাঁদতে কাঁদতে একরকম হাঁপিয়ে গিয়েছিল রাস্তায় বেচারি। আর তমালির অবস্থা ততদিক খারাপ। সে কিভাবে যে ওকে বাড়ি নিয়ে আসবে কিছু বুঝতে না পেরে তারা একটা রানিং ট্যাক্সিতে উঠে পড়ল। ট্যাক্সিটা কোথায় যাবে, কি বৃত্তান্ত না বুঝতে পেরে ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করলো, দিদি কোথায় যাবেন? কিছু বুঝতে না পেরে বলল, কোথাও একটা পার্কে নিয়ে চলুন না, হাওড়ার দিকে। কিছু বুঝতে না পেরে ট্যাক্সি ড্রাইভার একটু ইতস্তভাবে বললে, আচ্ছা প্রিন্সেপ ঘাটে আপনাদের ছেড়ে দিই। হ্যাঁ দিদি, হ্যাঁ চলুন, ব্যাস এখান থেকে চলুন। এই বলে সেই গাড়ির চাকা গড়িয়ে গেল অনেক দূর। মানুষের জীবনে এরকম অনেক ঘটনা ঘটে যেগুলোর কথা আমরা কল্পনাতেও ভাবতে পারি না, দুঃস্বপ্নেও আমরা দেখতে চাই না, কিন্তু হয়, এসব হয়। 3 বছরের সম্পর্ক কেন, 30টা বছর কাটিয়ে ফেলার পরও সেই সম্পর্কের নিশ্চয়তা থাকে না। এক ছাদের তলে থাকার পরও দুটো মানুষ দুজনকে চিনতে পারে না। এরকম অনেক ঘটনাই ঘটে। তার বিকল্প পদ্ধতিতে আমরা কিছুই খুঁজে পাই না। তাই আমাদের স্টোরিতে নদী এমনই একটা অসুবিধার মধ্যে পড়ে গেল। পরবর্তী পর্যায়ে আমরা দেখে নেব যে এরপর নদীর সাথে কি হয়। ততক্ষণের জন্য বাই বাই। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, আর বর্ষায় নিজেকে বাঁচিয়ে চলো। গুড নাইট।